নির্বাচনে অংশ নিতে চায় তারা অংশ নিতে পারবে। এটা কি আপনারা মেনে নেবেন? তোমরা এটা মানবে? এর থেকে এটাই প্রমাণিত হয়েছে যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকেও তারা জায়গা দিতে চায়। আমি কথাটা এই জন্যই তুললাম, যেটা অনেককেই দেখলাম, আমি আপনারা ঠিক খেয়াল করেননি। এই কথাটা কালকে স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন, হুইচ ইজ ডেঞ্জারাস। তার মানে কি আমরা এটা মনে করব যে তারা সরকারে থেকে তাদের দল গোছানোর জন্য তারা বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন? সেই কৌশল নিলে তো আমরা তা হতে দেব না, এই দেশের মানুষ তা হতে দেবে না। আমরা সেই যে খুব পরিষ্কার করেই বলছি, অবশ্যই নতুন যে কোনো রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাবো। ছাত্র সংগঠন ইতিমধ্যে করেছেন, আমরা স্বাগত জানাচ্ছি। যখনই দল তৈরি করবেন স্বাগত জানাবো। তার অর্থ এই নয় যে আপনারা সরকারে বসে সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আপনারা আপনাদের দল গঠন করবেন, সেটা কখনোই মেনে নেওয়া হবে না। আমি আবারও বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে এবং সরকার প্রধানকে যে আপনি অবিলম্বে এই বিষয়গুলো ব্যবস্থা নিন, তাহলে জনগণের যে আস্থা আপনাদের উপরে আছে সে আস্থাও আপনাদের উপরে আর থাকবে না। আমি যখন প্রথম বলেছিলাম যে যদি এই অন্তর্বর্তী সরকারের কেউ নিরপেক্ষতা হারায় তাহলে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে বলেছিলাম না? কেন বলেছিলাম তা এখন প্রমাণ হচ্ছে। তখন তিনি বলেছিলেন যে আমি নাকি 1-11 দিকে নজর দিচ্ছি। আমরা 1-11 ভুক্তভোগী। 1-11 যারা তৈরি করেছে তারা টিকতে পারেনি মানুষের কাছে। আবারও হুঁশিয়ার করে বলে দিতে চাই, যদি আবার কেউ সেই 1-11 কথা চিন্তা করেন, গণতন্ত্রকে বিসর্জন দিয়ে আবার সেই একদলীয় শাসন বা ফ্যাসিস্ট সরকারের দিকে যেতে চান, তাহলে কখনোই জনগণ তা মেনে নেবেন না। সাম্প্রতিককালে যে ভোটগুলো হয়েছে, নির্বাচনগুলো হয়েছে, সেই নির্বাচনে আমরা দেখলাম যে এমন এমন ব্যক্তি নির্বাচিত হচ্ছেন যারা ঠিক জনগণের পক্ষের লোক নন। আজকাল তোমরা খেয়াল করে দেখবে যে আলোচনা হয়, যে কথাবার্তা হয়, সেখানে সাধারণ মানুষের কথা খুব কম থাকে। আমাদের দলের প্রতিষ্ঠাতা, যার আদর্শের উপর ভিত্তি করে তোমরা ছাত্র সংগঠন করছো, ছাত্রদল, তিনি কিন্তু পুরোপুরিভাবে ওই সাধারণ মানুষের মানুষ ছিলেন। তার প্রতিটি কাজে, তার প্রতিটি কথায় ওই সাধারণ মানুষের উন্নতি কী করে হবে, তার আয় কী করে বাড়বে, তার সন্তানেরা কিভাবে ভালো থাকবে, এই যে চিন্তা, এই চিন্তা তিনি করতেন। যার ফলে তিনি যখন গণতন্ত্রে ফেরত আসলেন, সেই ফেরত আসার পরে প্রথম কাজ যিনি নিয়েছিলেন সেটা হচ্ছে অর্থনৈতিক সংস্কার। এবং অর্থনৈতিক সংস্কারের মধ্যে প্রথম যে কাজটি তিনি করেছিলেন, যে তার আগে বাংলাদেশ ছিল একটা বদ্ধ অর্থনীতি, সমাজতান্ত্রিক অর্থনীতির কথা বলে একটা ভুল ধারণা দিয়ে সমস্ত মানুষের যে মেধা আছে, তার যে নিজেকে বিকশিত করবার যে ক্ষমতা আছে, তার নিজে যে উদ্যোগী হওয়ার যে ক্ষমতা আছে, তার নিজে যে বিনিয়োগ করবার ক্ষমতা আছে, সেটাকে রুদ্ধ করে দেওয়া হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেটাকে পরিবর্তন করে বেসরকারি খাতে বিনিয়োগ, মুক্তবাজার অর্থনীতি চালু করেছেন। ফলে কি হয়েছে, অর্থনীতিতে একটা নতুন ধারার সৃষ্টি হয়েছে, যে ধারার মতো দিয়ে উৎপাদন বৃদ্ধি পেয়েছে, মানুষের আয় বৃদ্ধি পেয়েছে, দেশের অবস্থার পরিবর্তন হয়েছে। কৃষিতে তিনি বিপ্লব ঘটিয়েছিলেন। শেখ মুজিবুর রহমান সাহেবের সময়ে তাদের দুঃশাসনের কারণে দুর্ভিক্ষ হয়েছিল, লক্ষাধিক মানুষ না খেতে পেয়ে মরে গিয়েছিল। অথচ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব রাষ্ট্র পরিচয়ের দায়িত্ব নেওয়ার পরে অতি অল্প সময়ের মধ্যে খাদ্যে উদ্বৃত্ত হয়ে গেলাম আমরা। এটা শুধুমাত্র তার যে বিপ্লবী চিন্তা ছিল, যে কৃষি বিপ্লব, সবুজ বিপ্লব, সেই কৌশলকে তিনি সফল করেছেন। তিনি নিজে গ্রামে গ্রামে ঘুরতেন, রাস্তায় রাস্তায় চলতেন। এটা ছিল তার খাল খনন কর্মসূচি। আরেকটা কাজ ছিল যেটা দিয়ে তিনি সেই কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতেন। অর্থাৎ দেশের উন্নয়নের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের
অবস্থার পরিবর্তনের জন্য সেই কাজগুলো তিনি করেছিলেন। শিক্ষা, এই অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো সংস্কার করেছে, সংস্কার কমিশন তৈরি করেছে। শিক্ষার কমিশন নাই, শিক্ষার উন্নয়ন কিভাবে হবে তার কমিশন নাই। আর একটু পানি দিতে হবে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যদি কোনো খাত হয়ে থাকে তো হচ্ছে শিক্ষা খাত। তোমরা ভালো বলতে পারবে আমার চেয়ে। আমাদের ছেলেরা এখন এমবিবিএস পাশ করে বিদেশে সরাসরি ভর্তি হতে পারে না, কারণ তারা মনে করে যে এখানে এমবিবিএস পাস, যেটা এমবিবিএস পড়াশোনা হয় সেটা সঠিক হয় না। আমাদের ছেলেরা যারা এখান থেকে মাস্টার্স করে যায় বিদেশে পড়ার জন্য যেতে হবে, তাদেরকে আবার ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হয়, বিভিন্ন রকম টেস্ট দিতে হয়, দিয়ে তারপরে তারা যায়। অথচ এর আগে ছিল এই বিষয়গুলো ছিল না, কারণ শিক্ষার ব্যবস্থাটা এমন ছিল যাতে করে সত্যিকার অর্থেই একটা ছাত্র সে যেন সর্ব বিষয়ে একটা পারদর্শিতা অর্জন করতে পারে, সেই কাজগুলো তারা করেছিল। এবং এটাকে কতদূর গুরুত্ব দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি মেধাবী ছাত্রদের নিয়ে সমস্ত প্রতিষ্ঠান থেকে তিনি জাহাজে করে সমুদ্র দেখতে নিয়ে গিয়েছিলেন। সমুদ্র শুধু দেখার জন্য নয়, ওইখানে বসে যে সমুদ্রের নিচে কি সম্পদ আছে, সমুদ্র যে কি একটা বিশাল একটা অঙ্গন ক্ষেত্র, যেখান থেকে বাংলাদেশের অর্থনীতির পরিবর্তন হতে পারে, যেটাকে এখন বলা হচ্ছে যে ব্লু ইকোনমি, ব্লু ইকোনমি বলা হচ্ছে না, এই ব্লু ইকোনমির মূল এই সমুদ্র। সে কবে, সেই ৭৮ সালে, ৭৯ সালে, ৮০ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেটা দেখেছিলেন। এই জন্যই তাকে আমরা বলি যে ক্ষণজন্মা একজন নেতা, যিনি ভবিষ্যৎ